জাতীয় সংসদের গ্যালারিতে এখন থেকে দেখা যাবে শিশুদের। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো এমন দৃষ্টান্ত টানল নবম জাতীয় সংসদ। সব বয়সী শিশুরা এখন জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারবে। এছাড়াও রাত ৯টার বাংলাদেশে আজ থাকছে জাতীয় সংসদের শিশুদের জন্য গ্যালারি নিয়ে চালু বিশেষ প্রতিবেদন। আর দেশ বিদেশের নানান খবর নিয়ে সাথে আছি আমি তুহিনুর সুলতানা। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। গায়েবী রায় দিয়ে শপথ ভেঙেছেন বিচারকেরা। সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণের অভিযোগে অভিশংসন দাবি। উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্বব্যাংক অসাধু উপায় অবলম্বন করে, অভিযোগ করলেন অর্থমন্ত্রী। জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো গোলাপি বলে 4 দিনের দিবারাত্রি ম্যাচের সিদ্ধান্ত। সম্প্রচার সত্ত্বের টেন্ডার দাখিলের সময় বাড়ালো 12 সেপ্টেম্বর পর্যন্ত। রাত ৯টার বাংলাদেশে এছাড়া আরও থাকছে ছাত্রদলের নতুন কমিটিতে সন্তানের জনকের ছড়াছড়ি। শীর্ষ 5 জনের সবাই বিবাহিত। এবং বুয়েটে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক সমিতি। শিগগিরই ক্লাস শুরু করার আশা। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় প্রচার ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রাত RAAT। এরপর আপনার নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 নম্বরে। ইমেল এবং ফেসবুকেও আপনার মতামত পাঠাতে পারেন। ইমেল raat9ta@independent24.tv আর ফেসবুক facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত ৯টায় তুলে ধরব। এবার বিস্তারিত সংবাদ। স্পিকারের রুলিং নিয়ে দেয়া হাইকোর্টের রায়কে মনগড়া উল্লেখ করে বিচারকদের অভিশংসনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি এই দাবি জানান। এই রায়ের মাধ্যমে বিচারকরা সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছেন বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে স্পিকারের সভাপতিত্বে চতুর্দশ অধিবেশন শুরুর পর পয়েন্ট অফ অর্ডারে শেখ সেলিম গত 22 আগস্ট স্পিকারের রুলিং এর বিষয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে বক্তব্য দেন। বিচারকের বিষয়ে স্পিকারের রুলিং অকার্যকর এমন রায়ের মাধ্যমে রায় প্রদানকারী 2 বিচারক শপথ ভঙ্গ করেছেন মন্তব্য করে তাদের অভিশংসন দাবি করেন তিনি। কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, তারা যা রিটে গ্রহণ করছেন এইটাই তাদের নেয়ার কোনো এখতিয়ার ছিল না। অনুরাগ বিরাগী বশবর্তী হয়ে স্পিকারকে রুলিং অকার্যকর বলে উল্লেখ করে বিচারপতিরা সংবিধান লঙ্ঘন করেছে। স্পিকারের প্রতি অসাধারণ এবং সংবিধান লঙ্ঘন করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদ্বয়কে ইমপিচমেন্ট করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্পিকারকে আমি অনুরোধ করি। আইনমন্ত্রী অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। আইন প্রতিমন্ত্রী জানান রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করা হয়েছে। বিষয়টি বিচারাধীন আছে বলে সবাইকে সংযত বক্তব্য রাখার পরামর্শ দেন তিনি। সংবিধানের চুলচেরা বিশ্লেষণ করবেন, স্পিকার সম্পর্কে এরকম রুলিং দেয়া যায় কি যায় না সে ব্যাপারে তারা সংবিধান সম্মতভাবে আলোচনা করবেন। আমি বিনয়ের সাথে কেবলমাত্র অনুরোধ করব, এই বিষয়টি আমরা অত্যন্ত হার্ড হয়েছে এই বিষয়টিতে, এবং
সংসদের সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি এবং আমাদের সেন্টিমেন্টও একই রকম সেন্টিমেন্ট বলে আমরা এই বিষয়টি নিয়ে আপিলের ডিভিশনে একটা আপিল করেছি। পরে স্পিকার আব্দুল হামিদ জানান, সংসদ সার্বভৌম, মামলা প্রভাবিত না হলে বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনা হতে পারে। কিন্তু সংসদটা কিন্তু একদম সম্পূর্ণ সার্বভৌম। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব এই সংসদের উপরে নাই। তবু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আইন মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে একটা আপিল ফাইল করছেন যে এই সংবিধান নিয়ে আলোচনা, এই আলোচনাটা যে সাব জুডিস আর পর্যায়ে পড়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, চলতে পারে। তবে আমি প্রত্যেক যারা আলোচনা করবেন সবাই তো আলোচনা করার সুযোগ দিতে পারবো না, যে কয়জনটা আমি আলোচনার সুযোগ দিতে পারি তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা অত্যন্ত ধৈর্য এবং আপনারা সবাই আমার চেয়ে জ্ঞানী গুণী, আপনারা ভালোই ভাবে দেবেন, কোনো আক্রমণাত্মকভাবে কিছু কথা না বলে সত্যিকারভাবে সংবিধানের ভিতর কি আছে, সংবিধানে কি বলছে, সংবিধানে কার কি অধিকার আছে, এইগুলি সুন্দর সুষ্ঠুভাবে বিশ্লেষণ করবেন। পরে তোফায়েল আহমেদ এর রায় আদালতে দেয়া হয়নি বলে দাবি করেন। 90-এর দশকে কোনো একটা সময়ে আমরা পার্লামেন্টের সচিবালয়কে আমরা আলাদা করেছি। আজকে আপনার পার্লামেন্টের সচিবালয় সেপারেট, কিন্তু এখানে আপনাকে কোনো রেসপন্ডেন্ট করা হয়নি, আপনার সচিবালয়কে রেসপন্ডেন্ট করা হয় নাই। কারে করলো? মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। অ্যান্ড ডেফিনেটলি পার্লামেন্ট ইজ নট উইদিন দি পারভিউ অফ দি মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, তার অধীনে না। কিন্তু আপনাকে যখন 24 তারিখ দিল, তারা আপনার পক্ষ হইয়া যে ডিএজি বিশ্বজিৎ রয়, আমার মনে হয় আপনি তাকে চিনানো না, দেখানো নাই, জানানো নাই, তাকে বলেনও নাই। সংসদ সদস্যরা জানান, স্পিকারের রুলিং এর পর বিষয়টি মীমাংসা হয়েছে, কিন্তু এর রায় আবারও সংসদ আর বিচার বিভাগের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিল না আনলে বিএনপি সংসদে যোগ দেবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইদহের মহেশপুর থানা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফকে দেখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে সংসদে নেয়ার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। আমরা সংসদে অবশ্যই যাব। সংসদে যখন সত্যিকার অর্থেই একটা প্রয়োজনীয় আলোচনা হবে, পরিবেশ সৃষ্টি হবে এবং সেই সঙ্গে আমাদের যে দাবি, আমরা যেটা বলেছি যে আমাদের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটাকে সংসদে নিয়ে এসে সংশোধনী আবার করতে হবে। এই ব্যবস্থাটা যখন সরকার নেবেন তখন অবশ্যই সংসদে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে। বুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য পদত্যাগ করলে বুয়েট সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এদিকে বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, তৃতীয় শক্তির কারণে বাংলাদেশ 20 বছর পিছিয়ে গেছে। তাই আপনারা যারা তৃতীয় শক্তির কথা বলেন, হুঁশিয়ার হয়ে যাবেন। এই তৃতীয় শক্তি এদেশের গণতান্ত্রিক মানুষ আগেও কখনো গ্রহণ করেনি, এখনো গ্রহণ করবে না, ভবিষ্যতেও তাদেরকে গ্রহণ করবে না। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি, হাবিবুর রহমান রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটির শীর্ষ 5 নেতাই বিবাহিত। মঙ্গলবার সকাল থেকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল নেতাদের মিছিল করতে দেখা যায়। নতুন কমিটিকে বরণ করে নিতে এই আয়োজন, কিন্তু কমিটিতে স্থান পাওয়া 5 জনের 4 জনই অছাত্র। নতুন কমিটির সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের ছাত্রত্ব শেষ হয় প্রায় 1 যুগ আগে। শুধু যে ছাত্রত্ব নেই তা নয়, পুরোদস্তুর সংসারও করছেন তিনি। সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের ছাত্রত্ব শেষ হয়েছে 1 যুগ আগে।
2 সন্তানের জনক এবং আমেরিকান নাগরিক তিনি। তার বড় মেয়ে রাজধানীর একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1997 সালে। বর্তমানে এমফিলে অধ্যয়নরত এই ছাত্রদল নেতাও বিবাহিত। তবে তিনি জানান, অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে এখন পর্যন্ত নিয়মিত ছাত্রদের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা সম্ভব হচ্ছে না। সে অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব যদি না হয়, সেই ক্ষেত্রে সংগঠনের ভিতরে একটা চরম বিশৃঙ্খলার তৈরি হয়। আর এত বড় একটা সংগঠনে যখন বিশৃঙ্খলার তৈরি হবে, তখন স্বভাবত যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার তৈরি হবে, দেশে বিশৃঙ্খলার তৈরি হবে। তো সেই কারণেই তারুণ্য, মেধা এবং অভিজ্ঞতা এই সমন্বয় করতে গিয়ে কিছুটা হয়তো ছাত্রত্ব থেকে একটু দূরে চলে যায়। বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি অবশ্য দাবি করেছেন, যোগ্যতা দিয়ে কমিটি গঠন করেছেন চেয়ারপারসন। দায়িত্বশীল এবং যোগ্য যাদেরকে মনে করছেন তাদের দিয়েই অতীত কমিটি করে আসছেন। ঠিক একইভাবে এবারও সঠিক এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি দায়িত্ব প্রদান করেছেন। নতুন সভাপতি বললেন, নেতৃত্বে প্রতিদ্বন্দ্বীদের সাথে নিয়ে কাজ করতে চান তিনি। দলের প্রতি অনুগত যে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং যারা নেতৃত্বে আসতে পারেননি, তাদের সকলে মিলেই আগামী দিনে ছাত্র দলের পথ চলা নির্ধারণ করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ছাত্রদল কমিটিও গঠন করা হয়েছে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে ঢাকার উত্তরা এবং সবুজবাগে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে হালনাগাদ কার্যক্রম। যদিও ভোটারদের অভিযোগ এ বিষয়ে কোনো প্রচার হয়নি, আর এ কারণেই হালনাগাদ কার্যক্রম এবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন কর্মকর্তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম দিনে সকাল 9টায় কাজ শুরু করেন তথ্য সংগ্রহকারীরা। কিন্তু উত্তরা এলাকার বেশিরভাগ বাসায় ভোটারদের পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। কেউ কেউ আবার নিরাপত্তার কথা ভেবে উটকো মানুষ ঘরেই ঢুকতে দেননি। মঙ্গলবার থেকে যে ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে তা জানেন না উত্তরার অনেক মানুষই। জানালেন, গত কদিনে কোনো প্রচারও চোখে পড়েনি। আমাদের এলাকায় এখানে মাইকিং এখানে হয়নি। জানতেন না যে আজকে আসবে? না, জানতাম না। এটা জানলে কি ভালো হতো না, বাসায় সবাই থাকতে পারতো? হ্যাঁ, জানলে ভালো হতো, বাসায় সবাই থাকতো, তাদেরও জানাইতাম। জান না দিলে হয়তো আমরা বাসা খুলতাম না, আমরা আসতে দিতাম না। যে আপনার সিকিউরিটি লাগবে, সিকিউরিটি প্রশ্ন আমরা বলতাম যে না, এত লোক আমাদের আসবেন কেন, কি জন্য। বিকেল টাইমে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ সবাই তো স্কুলে কলেজে থাকে, তো মানে যারা নতুন ভোটার, মানে কলেজে যারা পড়ে। তবে যেসব নতুন ভোটারকে বাসায় পাওয়া গেছে তাদের অনেকেই বেশ আগ্রহ নিয়েই সহযোগিতা করেছেন তথ্য সংগ্রহকারীদের। ভোটার হওয়ার সুবিধা হচ্ছে কি, এখন যে রাজনৈতিক অবস্থা, আমি আমার নিজের ভোট নিজে দিতে পারবো। তো আমার নিজের একটা প্রাধান্য, এটাই ভালো লাগছে। ইন্টারনেটের থ্রুতে ওর আমাদের থ্রু টেলিকমিউনিকেশন আমাদেরকে আরেকটু ইনফরমেশন দিলে বেটার হয়। দিনের বেলায় মানুষ কর্মক্ষেত্রে থাকেন বলে কাজ করাটা চ্যালেঞ্জ বলে জানালেন তথ্য সংগ্রহকারীরা। সেই সাথে প্রচারের অভাবের কথাও স্বীকার করলেন তারা। আবার রাতের বেলা আমাদেরকে ঢুকতে দিবে না, ওটাও আরেক সমস্যা। তো এখন আমরা ওই দুটো মিলেই আমরা করতেছি। যারা এখন আসতেছেন, আমাদের একটা রেজিস্ট্রেশন বই আছে, আমরা তাদের নাম ঠিকানা লিখে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাদের নাম ঠিকানা লিখে নিয়ে যাচ্ছি এবং তাদেরকে বলে যাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। 15ই সেপ্টেম্বর থেকে ঢাকার অন্যান্য এলাকায় শুরু হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আর ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ হবে সবার জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আমরা দেখে নিব দর্শকদের পাঠানো মতামতগুলো। আমাদের আজকের মতামতের বিষয় ছিল প্রচার ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ। মীরা হাসান, আপনার কাছে এই সংক্রান্ত মতামত? তুহিনুর, মূলত হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আমরা আসমামিতার প্রতিবেদনটিতে দেখছিলাম যে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে, যে এক হচ্ছে প্রচারণাটা যে না থাকার কারণে মানুষ বাসায় থাকছেন না, বা যারা থাকছেন তারাও বিশ্বস্ততা আদায় করতে পারছেন না যারা তথ্য নিতে আসছেন। যাই হোক, এই পরিস্থিতিতে যেসব দর্শকরা মতামত পাঠিয়েছেন দেখছিলাম, সাফায়েত এ নূর তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছেন, তিনি বলেছেন যে তিনি নিজেও জানেন না যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, অর্থাৎ প্রচারণা কথাটা তিনি আসছেন। আর বৈরাগী নামের একজন আছেন, তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছেন যে তিনি একজন নতুন ভোটার এবং তিনি এবার নিজেই এখন পর্যন্ত জানেন না তার এলাকায় কবে থেকে হালনাগাদ করা হবে, যেহেতু তিনি নতুন ভোটার তাকে জানি। আর বৈরাগী নামের একজন আছেন, তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছেন যে তিনি একজন নতুন ভোটার এবং তিনি এবার নিজেই এখন পর্যন্ত জানেন না তার এলাকায় কবে থেকে হালনাগাদ করা হবে, যেহেতু তিনি নতুন ভোটার তাকে জানিয়ে রাখে যে 15 সেপ্টেম্বর থেকে রাজধানীর অন্যান্য এলাকায় এই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। আর 15 সেপ্টেম্বর কি ঢাকার অন্যান্য সব
এলাকায় শুরু হচ্ছে? না, উত্তরাটাতে এখন চলছে, এখন ঢাকার অন্যান্য এলাকাগুলোতে আছে। ঢাকা তো একেবারে ছোট জায়গা না, বড় জায়গা, তো একে একে ধাপে যেহেতু এটা কার্যক্রমটা চলবে 12 দিন ধরে, নির্বাচন কমিশন চালিয়ে যাবে। আর ইশতিয়াক যে কথাটাই বলছেন ফেসবুকে, তিনি আবার বলছেন যে এই নির্বাচন কমিশনের অজ্ঞতার কথাই বলছেন, যে এই পরিস্থিতির জন্য যে প্রচারণাটা চালানো উচিত ছিল। আপনার কাছে কি মতামত আছে? আমার কাছে এখানে সাদমালুল ইসলাম সাকিব বলেছেন, কখন কোন এলাকায় হালনাগাদের কাজ হবে এবং কর্মীরা কখন বাড়ি বাড়ি গিয়ে তথ্যটা সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এটা যদি জানিয়ে দেওয়া হতো তাহলে জটিলতা থেকে তারা অনেকটাই রক্ষা পেত বা রেহাই পেত। তাহলে আমরা দর্শকদের আরো মতামত যেগুলো আছে তাহলে পরের অংশ তুলে ধরবো, আর আপনার কাছ থেকে অন্যান্য খবরগুলো জানতে চাই, দর্শকদেরও জানিয়ে দেন। জি, ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। দুঃখিত, আমরা যোগাযোগটি সংস্থাপন করতে পারিনি, আমরা পরবর্তীতে এই ব্যাপারে আপনাদের সাথে তুলে ধরব। এবার চলে যাব আমরা বুয়েটের পরিস্থিতি নিয়ে। সেখানে এবার আমরা চলে যাব আমাদের বুয়েটের পরিস্থিতি নিয়ে। মন্ত্রণালয়ের প্রস্তাবে আশ্বস্ত হয়ে আপাতত সব আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আশাবাদী তারা। তবে আন্দোলনের নতুন কর্মসূচি না দিলেও উপাচার্যের পদত্যাগ বিষয়ে এখনো অনড় আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার সহ সরকারের দেয়া প্রস্তাব মেনে নিয়েছিলেন। মঙ্গলবার মন্ত্রী এসব প্রস্তাবের কথা আন্দোলনরত অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের জানাতে বৈঠকে বসলে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের বিষয়ে অনড় থাকেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বর্তমান ভিসিকে রেখে ক্লাসে ফিরে যেতে অসম্মতি জানায়। আমাদেরকে যারা চুরির দায়ে মিথ্যা মামলা দেয়, আমাদের তাজা রক্ত দেখে যাদের হৃদয়ে বিন্দুমাত্র কম্পনের সৃষ্টি হয় না, তাদের একজনেরও এই কাঙ্ক্ষণা অবস্থান আমাদের জন্য নিরাপদ নয়। এমন অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের নিরাপত্তাহীনতা, একাডেমিক ভবিষ্যৎ নস্যাৎ করার শঙ্কার কথা মাননীয় প্রধান শিক্ষামন্ত্রী যেন গুরুত্বের সাথে বিবেচনা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকদের প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের দাবির সাথে শিক্ষকরা একমত। সংকট নিরসনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য বুধবার ক্যাম্পাসে আসছেন শিক্ষা সচিব। আলোচনার মাধ্যমে খুব শিগগিরই একটি সমাধানে আসার ব্যাপারে আশাবাদী তারা। আমাদের দাবি হচ্ছে ওনার পদত্যাগ বা অপসারণ এবং প্রবেশিরও পদত্যাগ এবং অপসারণ, এই দাবি আমাদের আছে। এখন দাবি আদায় কিভাবে হবে সেটাকে তো আমরা আলোচনার টেবিলে আছি, এটুকু আমি বলতে পারি। এদিকে বুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে আদালতের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেছেন এবং মন্ত্রণালয়ের প্রস্তাবেও তারা একমত। যেহেতু আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চলছে, এই অবস্থায় শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রস্তাবে আশ্বস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে সংসদ সদস্যদের শিশুদের কথা বিবেচনায় রেখে অধিবেশনে বক্তব্য দিতে হবে। জাতীয় সংসদে প্রথমবারের মতো শিশু গ্যালারি চালু করে স্পিকার এমন পরামর্শ দিলেন। সব বয়সের 50 জন শিশু প্রতিদিন এই গ্যালারিতে বসে অধিবেশন দেখতে পারবে। এতদিন তারা বাবা মা কিংবা আত্মীয় স্বজনের সাথে বেড়াতে আসতো জাতীয় সংসদে। সে দেখা ছিল শুধুই সংসদ চত্বরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন তারা নিজেরাই এসেছে জাতীয় সংসদে যোগ দিতে। এমনই একজন 5ম শ্রেণীর ছাত্রী মুক্তা প্রথমবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে জানালো নিজের আনন্দের কথা। ভালো লাগছে, কারণ ওইখানে আমি কখনো আগে আসিনি, এই প্রথম আসছে। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো দৃষ্টান্ত টানল 9ম জাতীয় সংসদ। 12 বছর পর্যন্ত বয়সী শিশুরা এখন জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারবে। আমি এখানে প্রথমবার আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আগে তো ওনাদেরকে টিভিতে দেখতাম, এবার সরাসরি দেখতে পেয়েছি, তাই ভালো লেগেছে। সংসদ সচিবালয় জানিয়েছে এর মাধ্যমে এখন থেকে একসঙ্গে 55 জন শিশু জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবে। আমি মনে করি আজকে যেসব শিশুরা সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করছে, তারা সংসদ কার্যক্রমে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং এখানে পাশাপাশি এটা আমি আশা করব আমাদের সবারই এমনভাবেও কথাবার্তা বলতে হবে যেন আমাদের শিশুদের মনে কোনো বিরূপ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, সেটাও বোধহয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন হবে।
পঞ্চম শ্রেণীর ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতির মধ্যে শুরু হলো শিশু গ্যালারির যাত্রা। গ্যালারিটির অবস্থান সংসদের ৬ষ্ঠ তলায় প্রধান বিচারপতি ও বাংলাদেশ বেতার বক্সের মাঝামাঝি স্থানে। রোকেয়া লিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। তুহিনুর, নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তবে জানিয়ে রাখি যে বিশ্ব ব্যাংক তাকে প্রায় অর্থমন্ত্রী দেখছিলাম যে একহাত নিয়েছেন। তিনি বলছেন যে বিশ্ব ব্যাংক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য নাকি অসাধু উপায় অবলম্বন করেন। এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন। এছাড়া হলমার্ক সংক্রান্ত কিছু প্রতিবেদন আছে, সেগুলি জানাবো, তবে তার আগে নামাবো একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবর সাথে আরও যা থাকছে। হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের 2 কর্মকর্তাকে ওএসডি, সাবেক ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ, 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা। সেচ খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন আমন চাষিরা, ব্যাহত হতে পারে উৎপাদন লক্ষ্যমাত্রা। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। শুরুতে জানিয়েছিলাম যে আজকের আমাদের নির্বাচিত বিষয় প্রচার ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ। এ নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী তুহিনুর সুলতানের সাথে। তুহিনুর, কি বলছেন দর্শকরা? আমি দেখতে পাচ্ছি ফেসবুকে দুর্জয় নামে একজন জানিয়েছেন যে তার এলাকায় প্রচার হয়েছে। এদিকে আমি আরেকটি এসএমএস দেখতে পাচ্ছি, মিস্টার উত্তম, তিনি জানিয়েছেন যে এটা মানুষের দুর্ভোগ বাড়াবে, মিডিয়াতে যদি এটা প্রচার করা হতো তাহলে খুব ভালো হতো। তিনি খুদে বার্তায় পাঠিয়েছেন। আর আরেকজনকে দেখছিলাম যে রনি, তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছিলেন সেখানে তিনি বলছেন যে এটা এভাবে যেভাবে নির্বাচন কমিশন করছে সেভাবে হালনাগাদ করা ঠিক হচ্ছে না। রাজু আহমেদ খান তিনি বলছেন যে কেউ কেউ বলছেন এটা নির্বাচনের কারচুপির একটা প্রাথমিক লক্ষণ, সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত। তবে দর্শকদের মতামত যেগুলো আসবে সেগুলো আমরা পরের অংশে তুলে ধরবো। তবে এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের সাথে। তিনি তার বাসা ভবনে আছেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনার কাছে যে জানতে চাচ্ছি যে আমাদের কাছে যেসব মতামত এসেছে সেগুলো অনেকে বলছেন যে প্রচার ছাড়াই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন, এই বিষয়ে আপনার মতামতটা কি? আমিও কিছু রিপোর্ট দেখলাম টেলিভিশনে যে প্রচার হয়নি, এবং প্রচার যে হয়নি সেটি ঠিক, কারণ কোনো পত্রিকায় বা কোনো টেলিভিশন স্ক্রলে বা টেলিভিশন প্রোগ্রামে যেভাবে প্রচার করার কথা ছিল সেই ধরনের কোনো প্রচারণা দেখা যায়নি। আমার মনে আছে আমরা যখন হালনাগাদ করি 2008 সাল তো অন্যরকম ব্যাপার ছিল, কারণ সমগ্র দেশবাসী জানতো, ব্যাপক প্রচারণা হয়েছিল। আমরা যখন একবার হালনাগাদ করি তখনও কিন্তু আমরা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল কখন কোথায় কটার সময় হবে, কখন থেকে কখন তথ্য সংগ্রহকারীরা যাবে, কোথায় আসতে হবে, এগুলো সমস্ত বিশদভাবে প্রচার করা হয়েছিল। সেই সাথে যেহেতু ওই সময়ে ওয়ার্ড কমিশনাররা ছিলেন, তাদের মাধ্যমে কিন্তু মাইকিং করে প্রচারণা করা হয়েছিল। সিটি কর্পোরেশন। জনাব সাখাওয়াত, বিষয়টা হচ্ছে যে আমরা একজন দর্শকের বেশ কিছু মতামত এসেছে, সেখানে তারা বলছিলেন যে বর্তমান কমিশনের অনভিজ্ঞতার কথা বলছিলেন। তাছাড়া আপনার প্রসঙ্গ ধরে বলি যে আপনি কি মনে করেন তাহলে কি ভোটার তালিকাটা সুষ্ঠুভাবে হালনাগাদ হবে না? না, আমি অনভিজ্ঞতা তো ডেফিনেটলি কিছুটা আছেই, কারণ প্ল্যানিংয়ে যারা করেছেন সেখানে অনভিজ্ঞতা বলবো না, কারণ অভিজ্ঞ লোকজন তো ছিল ওখানে। কাজে কমিশনের ডাইরেকশনে হয়তো একটু অনভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ঢাকা শহর ইজ অলওয়েজ চ্যালেঞ্জ ছিল সবার জন্য। এই চ্যালেঞ্জটা যদি ওনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে এখান থেকে অনেক বাদ পড়লে পরবর্তী পর্যায়ে এই ভোটার তালিকাই অনেক সময় চ্যালেঞ্জ হতে পারে। কাজেই ওনাদেরকে এখনও সময় আছে, ওনাদেরকে এখনও এই সমস্ত বিষয়গুলোকে আবার দেখে ভালোভাবে প্রচারণা করে, তড়িঘড়ি না করে আস্তে আস্তে ঢাকা শহরের, বিশেষ করে ঢাকা শহরের ভোটার তালিকাকে আপডেট করতে হবে বলে আমি মনে করি। জনাব সাখাওয়াত, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। এবার চলে যাচ্ছে আমাদের অন্যান্য অংশগুলোতে, যেখানে আমরা আপনাদেরকে বাণিজ্যের খবর জানিয়ে দেব। এবার বিশ্ব ব্যাংকের শুদ্ধাচার নিয়ে প্রশ্ন তুললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দুর্নীতি দমনে ব্যাংকটির আচরণকে জেহাদি উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি তার উদ্দেশ্য হাসিলের জন্য অসৎ উপায় অবলম্বন করে। তিনি বলছেন, এটা দুর্ভাগ্যজনক। দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। শুধুমাত্র দুর্নীতির অভিযোগ তুলে মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগেই গত 29 জুন পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর থেকেই সরকার চেষ্টা করছে বিশ্বব্যাংকে ফিরিয়ে আনার। মেনে নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের শর্তগুলো। এরপরেও বিশ্বব্যাংক নতুন শর্ত দেয় প্রধানমন্ত্রীর অর্থোপদেষ্টার পদত্যাগের। তবে অর্থোপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেলেই পদত্যাগে রাজি আছেন তিনি। এ নিয়ে সরকারের মধ্যেও চলছে টানাপোড়েন। এমনি সময়ে অর্থমন্ত্রী দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেলেই পদত্যাগে রাজি আছেন তিনি। এ নিয়ে সরকারের মধ্যেও চলছে টানাপোড়েন। এমনি সময়ে অর্থমন্ত্রী প্রশ্ন তুললেন বিশ্বব্যাংকের শুদ্ধাচার নিয়ে। They are very substantially impeded by what is called the zealots, jihadis. I mean in a bad sense. ওই যে মনে করে যে এই কারাপশন আমি যে করছি, এনকোয়ারি করছি, এটা একটা জেহাদ, he destroys it and let's try to avoid it. আমার ইন্টিগ্রিটি ইউনিট আছে একটা বিশ্ব ব্যাংকে, ইট ইজ এ জেহাদি ইনস্টিটিউশন অ্যান্ড ইট মাস্ট বি কারেক্টেড। অর্থমন্ত্রী অভিযোগ করেন, দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিষ্ঠানটি সন্দেহজনক ব্যক্তিদের সাথেও সবসময় যোগাযোগ রাখে। ওয়ার্ল্ড ব্যাংক ইন্টিগ্রিটি ইউনিট ডাজন্ট বিলিভ ইন রাইট এন্ডস ফর রাইট গো, right means for right ends. I'll give you some example because it is really a problem with me at the moment. Eavesdropping করে তারা illegally, rumor-mongering করে তারা totally unacceptable. Moles ঢুকায়, maybe that's all right. I don't know. I don't like it anyway. And then they deal with questionable characters deliberately. দুর্নীতি নিয়ে নিজের দেশের সমস্যা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। সেই সাথে তিনি বলেন, ব্যাংকিং খাতের 40,000 কোটি টাকা ঋণের মধ্যে হলমার্কে 4,000 কোটি টাকার কেলেঙ্কারিতে বড় ধরনের কোনো সংকট হবে না। এ নিয়ে গণমাধ্যমের খবরগুলোর বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ ধরনের সংবাদ প্রকাশ করা উচিত নয়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হলমার্কের ঋণ কেলেঙ্কারির দায় অস্বীকার করলেন সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। দুর্নীতি দমন কমিশনের 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এদিকে 15 দিনের মধ্যে হলমার্ক গ্রুপের মোট ঋণের অর্ধেক টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকাল 9:30টায় গণমাধ্যমের চোখ এড়িয়ে দুদকে প্রবেশ করেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠানকে নিয়ম না মেনে ঋণ দেওয়ার ঘটনা তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। 7 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে তিনি এই ঋণের দায় দায়িত্ব অস্বীকার করেন। এই সময় তিনি সাংবাদিকদের সকল প্রশ্ন এড়িয়ে যান। যদি কিছু জানার থাকে সব আমি ওনাদেরকে জানিয়েছি, যা আছে আমার কোনো দায় নাই। তিনি গণমাধ্যমকে এড়িয়ে গাড়িতে উঠে পড়লেও এক ব্যক্তি তার গাড়ি রোধ করে। গাড়ি রোধকারীর অভিযোগ, হলমার্ক গ্রুপ কারখানা প্রতিষ্ঠান নামে তাদের জমি দখল করেছে। আমি বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রের টাকাগুলো আপনারা কেন এইভাবে দিলেন? হুমায়ুন কবির দায়িত্ব থাকা অবস্থায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় 3,700 কোটি টাকার ঋণ দেওয়া হয় 6টি প্রতিষ্ঠানকে। অভিযোগ আছে, ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে নামমাত্র বন্ধকের বিপরীতে নামসর্বস্ব এই প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়। এদিকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা শেষে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, 15 দিনের মধ্যে হলমার্ক গ্রুপ মোট ঋণের অর্ধেক টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাকা যদি না দেয় আমাদের যা করণীয় সেটা তো আমরা অবশ্যই করব, সেটা চলমান আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকের মজুরি আর সেচ খরচ বেড়ে যাওয়ার কারণে লোকসানের শঙ্কায় চলতি মৌসুমে আমন চাষ করেনি অনেক কৃষক। এতে ব্যাহত হতে পারে উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে কৃষি বিভাগ বলছে এবছর পর্যাপ্ত আমন রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। শ্রমিকের মজুরি ও সেচ খরচ বাড়ায় দিনাজপুরে এবার ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে। ফলন আশানুরূপ না হলে লোকসান গুনতে হবে কৃষকদের। যারা জমি বর্গা নিয়েছেন তাদের লোকসানের ভয়টা আরো বেশি। হাল বাইতে আর গাড়িতে মনে করেন 6-7 হাজার টাকা পড়ছে। তারপরে এই যে এখন সেচ দিছি, সেচ দেওয়ার পর
আবার এখন ঘাস 4 বিঘা মাটি 5600 টাকা দিছি, তাতে তো আধিয়া মাটি পোষায় না। ফরিদপুরে আশানুরূপ বৃষ্টি না হওয়া আর সার ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে আমন ধানের উৎপাদন খরচ। ফলন ভালো এবং ধানের দাম বেশি না হলে লোকসান গুনতে হবে কৃষককে। ধান 550-500, তাহলে কিষানের দাম বেশি, এরকম আমাকেও পোষাচ্ছে না বর্তমান। বৃষ্টি তো নাই, এর মধ্যে সারের যে দাম, এনে কি করবো? উৎপাদন খরচ বেশি এবং ধানের ভালো দাম না পাওয়ার শঙ্কায় আমন চাষ থেকে বিরত রয়েছে নওগাঁর অনেক কৃষক। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমনের চাষ হয়েছে। আবাদের যে অর্জিত পার্সেন্ট, এটি 106% মতো হবে বলে আমি আশাবাদী। তাহলে যদি কৃষকরা হতাশা বা নিরাশায় হতেন, তাহলে আবাদ বোধহয় কমে যেত, কিন্তু আবাদ না কমে আবাদ কিন্তু পক্ষান্তরে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশিই হচ্ছে। অব্যাহত খরার সাথে লালমনিরহাটে ধান খেতে দেখা দিয়েছে নানা রোগ। এতে আমনের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষক। এসব কারণে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজন। এবার খেলাধুলার খবর জানবো আহসানুর রহমান শাওনের কাছ থেকে। শাওন, শিরোনামে দেখছিলাম যে জাতীয় লিগে প্রথমবারের মতো গোলাপি বলে ডে নাইট খেলা হবে, আমরা তো দেখেছি সাদা বলে হয়, আসলে বিষয়টা কি? গোলাপি এবারই আজকে আসলে আপনি যেমনটা শিরোনামে বলছিলেন যে আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ সভা হয়েছে বিসিবির কমিটির ভেতরে, এবং তারা আজকে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আগামী যে জাতীয় লিগটি হবে সেটির উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি, এই দুটো ম্যাচ তারা দিবারাত্রির করবেন, এবং গোলাপি বলে, যেহেতু দিবারাত্রির ম্যাচ সেহেতু গোলাপি বলে খেলার নতুন একটি এক্সপেরিমেন্ট তারা করতে যাচ্ছেন। এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সভায়, সেগুলো সহ আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ খেলার খবর রয়েছে আমার কাছে, সেগুলো জানাবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 3টি ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল। এবং দেশের প্রথম ফুটবল একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে সিলেট আঞ্চলিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে। স্বাগত আরও একবার রাত 9টা বাংলাদেশে। শুরুতেই শিরোনামের খবরটি জানাবো। এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি দিবারাত্রির হবে। বিসিবির নির্বাহী কমিটির সভায় সম্প্রচার স্বত্ব কেনার জন্য টেন্ডার দাখিলের সময়সীমা 12 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এছাড়া বিপিএল-এ ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগে শরীফুল হক প্লাবনকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়। 14 অক্টোবর থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগের এবারই প্রথম দুটি ম্যাচ ডে নাইট হবে। খেলা হবে গোলাপি বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি ডে নাইট করার সিদ্ধান্ত ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়। জাতীয় লিগ ফ্র্যাঞ্চাইজি বেসড আমরা শুরু করব, এবং এই মাঠে খেলা হবে। একই দিনে 4 মাঠে খেলা হবে, 8টা দল খেলবে, 4টা মাঠে খেলা হবে। ঢাকায় মাঠে এই মাঠে খেলা হবে, সেটা ডে নাইট হবে। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় দল ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অংশ নেওয়া আনামুল বাহিনীকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ দলের হয়ে ভারত সফরের সময় শাহরিয়ার নাফিসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করা হবে বলে জানান বোর্ড সভাপতি। এদিকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বিসিবি টিভি রাইটস ক্রয়ের জন্য টেন্ডার দাখিলের সময়সীমা 6 দিন বাড়িয়ে 12 সেপ্টেম্বর পর্যন্ত করেছে। আগের দেওয়া শর্তের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। 3টা কম্পোনেন্ট হলো মিডিয়া রাইটসের। একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে মার্কেটিং, আর একটা হচ্ছে আমাদের ব্রডকাস্টিং। যে কোনো এক অংশের যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে, আন্তর্জাতিকভাবে ক্রিকেট তারা দেখিয়েছে বা তারা প্রচার করেছে, যে ধরনের যদি কোনো প্রমাণ থাকে ইন দ্যাট কেস তাদের আমরা বিবেচনা করব। বিপিএল ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ায় ক্রিকেটার শরীফুল হক প্লাবনকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সকালে ঢাকায় এসেছে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলবে প্রোটিয়ারা। বাংলাদেশের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড সফর শেষ করেছে মাত্র কদিন হলো। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি20 জয় 7 পায় সালমারা।
এবার মিশনটা সাউথ আফ্রিকার বিপক্ষে। আয়ারল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ না হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাবে সালমা সুক্তারারা। এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। আমরা জানি না বাংলাদেশ কেমন খেলে। ইতোমধ্যে তারা পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে খেলে এসেছে, তবে আমরাও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। বুধবার অনুশীলনে নামবে প্রোটিয়ারা, আর প্রথম ওয়ানডে ম্যাচ হবে 6 সেপ্টেম্বর। এছাড়াও 7 ও 9 তারিখে আরও 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাথে। প্রথম টি-20 ম্যাচ 11 সেপ্টেম্বর, অন্য 2টি ম্যাচ 12 ও 14 সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। বাংলাদেশের সফর শেষ করেই সাউথ আফ্রিকা যাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারীদের টি-20 বিশ্বকাপে। আল আমিন সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের নতুন তৈরি হওয়া শেখ কামাল স্টেডিয়ামে হবে 2014 টি-20 বিশ্বকাপের ম্যাচ। গোপালগঞ্জে স্টেডিয়াম পরিদর্শনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার একথা জানিয়েছেন। আজ নতুন এই ভেন্যু পরিদর্শন করেন তিনি। প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পশু সম্পদ বিভাগ, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, নবনির্মিত জিমনেশিয়াম ও সুইমিং পুল পরিদর্শন করেন। এবারে দেশের ফুটবলের খবর। প্রস্তুতি ম্যাচে হলুদ দলকে 2-0 গোলে হারিয়েছে লাল দল। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সাদা দলকে 3-0 গোলে হারিয়েছে সবুজ দল। প্রথম খেলায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ইয়াসিনের গোলে সাদা দল এগিয়ে গেল, পরে মোবারক, সবুজ এবং মিশুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ দল। দ্বিতীয় খেলায় প্রথম মিনিটেই এমিলির গোলে লিড পায় লাল দল। পরে 18 মিনিটে প্রাণতোষ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আর কোনো গোল না হওয়ায় 2-0 ব্যবধানে জয় পায় লাল দল। সিলেট আঞ্চলিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হচ্ছে দেশের প্রথম ফুটবল একাডেমির কার্যক্রম। ফিফার সহযোগিতায় নভেম্বরে আয়োজন করা হয়েছে 2টি প্রশিক্ষণ কোর্স, আর এতে অংশ নিচ্ছে সারা দেশের বাছাই করা 60 জন খেলোয়াড়। 2008 সালে 200 কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মিত হয় আঞ্চলিক এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। নির্মাণের পর কোনো কাজেই ব্যবহার হয়নি কেন্দ্রটি। সম্প্রতি দেশের প্রথম ফুটবল একাডেমি স্থাপনের জন্য 5 বছরের জন্য কেন্দ্রটি লিজ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ লক্ষ্যে কেন্দ্রটির সংস্কার কাজও শুরু করেছে তারা। আমার মনে হয় এটার এক্সটেনশন হবে। আপাতত আমরা গত 28 তারিখ থেকে কাজ শুরু করছি, আশা করছি আমরা এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আগামী 3 বছর এ ফুটবল একাডেমি পরিচালনা সহ সব ধরনের আর্থিক সহযোগিতা দেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অর্থায়নটা ফিফা থেকে এসছে, ওনারা 7 লক্ষ টাকা ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশে মার্চে এসেছিলেন, উনি দিয়ে গেছেন। এখন $3 লক্ষ অলরেডি আমাদের ফেডারেশনের অ্যাকাউন্টে চলে আসছে। নভেম্বর মাসে এই একাডেমিতে শুরু হচ্ছে প্রশিক্ষণ কোর্স। অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 18 শীর্ষক এই 2টি কোর্সে সারা দেশ থেকে বাছাই করা হবে 60 জন খেলোয়াড়। গ্রামে গঞ্জে অনেক অবহেলিত আছে যারা শহরে আসতে পারে না, এখানে আসলে তাদের অবশ্যই তাদের অনেক উপকার আসবে। একদিকে পড়ালেখা করতে পারবে, একদিকে খেলাধুলা করতে পারবে, জাতীয় টিমে যেতেও পারে। এখানে প্রশিক্ষণার্থীদের জন্য খেলাধুলার পাশাপাশি শিক্ষা কার্যক্রমেরও ব্যবস্থা থাকবে। দেশের ফুটবলের মান উন্নয়নে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। রাবেয়া বাসরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। আরো কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে ফিরে যাচ্ছি তুহিনুর সুলতানার কাছে। তুহিনুর। ধন্যবাদ শাওন, বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলার খবর জানানোর জন্য। এবারে জানাবো সংস্কৃতির খবর, তবে সংস্কৃতির খবর জানানোর আগে নিচ্ছে একটা বিরতি, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে থাকবে রবীন্দ্র ও গণসঙ্গীত শিল্পী অজিত রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। সুরের মাঝে বেঁচে থাকবেন বাঙালির চেতনায়। বিরতির পর আবারও ফিরে এলাম। শুরুতেই যাব দর্শকের পাঠানো মতামতগুলোর দিকে। আমাদের আজকের বিষয় ছিল প্রচার ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ। এবার দেখে নিচ্ছি আমাদের দর্শকের পাঠানো কিছু মতামত। এখানে আমি এখানে দেখতে পাচ্ছি SMS করেছেন যে আমার মনে হচ্ছে যারা বলছে প্রচার হয় নাই তারা বাংলাদেশি কোনো চ্যানেল দেখেন না। তার কথার অর্থ হচ্ছে যে নিয়মিত যে
আমাদের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত এই বিষয়টি জানানো হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের নিজের পক্ষ থেকে এই বিষয়টি জানানোর। দেলোয়ার হোসেন তিনি বলছেন, হ্যাঁ দেলোয়ার হোসেন ইমন তিনি যেটা বলেছেন তার হচ্ছে যে কোনো রকম প্রচারণা ছাড়া ভোটার তালিকা হালনাগাদ করার পরিণাম হচ্ছে যে গাছে ফল ধরেনি সে গাছে পরিচর্যা করার মতো। তবে ইঞ্জিনিয়ার ইখলাস উদ্দিন তিনি যে মেইলটি করেছেন তিনি বলছেন যে ভোটার তালিকা বিষয়টি হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটা গ্রহণযোগ্য এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, এবং প্রচারের অভাবে তিনি বলছেন যে অনেকে ভোটার তালিকা থেকে বাদও পড়ে যেতে পারেন। তো এই ফাঁকে চলুন শুনে নেই সেরা মতামতটি কে দিয়েছেন। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি আজকের সেরা মতামতটি পাঠিয়েছেন ওসামা আল মাহি। তিনি বলেছেন এগুলো আবারও মনে করিয়ে দিচ্ছে এই দেশে গণতান্ত্রিক অবস্থা কেমন। মাহি সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। এবারে চলে যাব ভিন্ন স্বাদের সংবাদে। অজিত রায়, হার না মানা এক কণ্ঠযোদ্ধার নাম। পাক হানাদার বাহিনীর হামলায় দেশ যখন বিপন্ন তখন জীবন বাজি রেখে লড়াই করা মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে তার গান। 2011 সালের 4 সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীতের এই মহিরুহ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব শিল্পী গানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিলেন তাদেরই অন্যতম একজন অজিত রায়। সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শব্দ সৈনিক সঙ্গীত সাধনায় কাটিয়েছিলেন জীবনের 5টি দশক। সঙ্গীত তার মানে ধমনীতে অনবরত রক্ত প্রবাহ, তার মধ্যে মানে শ্বাস প্রশ্বাসের মতো ছিল, যে কারণে এবং নেশা পেশা দুটোই ছিলেন সঙ্গীত। যে সময়টাতে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছে সেই সময়ে তার কণ্ঠ দিয়েই আমার সোনার বাংলা গানটি সঞ্চারিত হয় বাঙালির হৃদয়ে। সেই ধারাবাহিকতায় জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় এই গান। পাকিস্তান আমলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড হয়ে করে দিয়েছিল। হ্যাঁ, ব্যান্ড করার পরে আবার সোনার বাংলা গানটা অজিতদা তখন মানে নির্ভয়ে গান করত। নিজের নামের মতোই অজেয় এই শিল্পী 69 71 এমনকি স্বৈরশাসক বিরোধী আন্দোলনেও বাঙালির বিপ্লবের পথে প্রেরণা সঞ্চার করেছেন। তার সৃষ্টি পাথেয় হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে, বেঁচে থাকবেন তিনি বাঙালির চেতনায়। মৌসুমী আচার্য, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টার বাংলাদেশের আজকের আয়োজনে। শেষ করব ব্রাজিলের বাঁশের তৈরি যানবাহনের কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।